এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। মৃদু হেসে আরিয়ার গলার সাইডে চুমু খেল। আরিয়ার শরীর মৃদু ঝাঁকুনিতে কেঁপে ওঠে। আফরানের ব্যান্ডেজ করা শেষে আরিয়ার পেট জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। এমন নীরবতার মাঝে আফরানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে আরিয়ার গলার ঘাড়ে। আরিয়া শরীর খানিক পরপর কেঁপে কেঁপে উঠছে। খারাপ লাগছে? তাহলে ভালো লাগছে? আরিয়া লজ্জায় মুখ ঢাকে দুই হাত দিয়ে। আরিয়াকে এবার নিজের মুখোমুখি দিকে ফিরিয়ে বসায়। আরিয়া লজ্জায় লাল হয়ে আছে। লজ্জাবতী, আমার দিকে তাকাও। আরিয়া এবার নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। মুখ দেখতে দেবে না আমায়? আরিয়া এবার দুহাত মুখের উপর থেকে সরালো। আফরান আরিয়া লাল টুকটুকে গাল দুটো কোমল স্পর্শে চুমু বসালো। আরিয়া চোখ বন্ধ করে আছে। এদিকে তাকাবেন না? আরিয়া আফরানের শার্টের কলারে দু হাত ধরে আফরানের বুকে মুখ লুকায়। আফরান আবারও হাসলো। আসলে মায়াপতি, আমার খুব লজ্জাপতি। একটু চুপ থেকে আবারও বলো, আমার মানসিক শান্তি তুমি। তোমার প্রতিটা স্পর্শ আমার ভালো থাকার কারণ, অথচ তোমার এত দীর্ঘ সময় লাগলো সেটা বুঝতে। দীর্ঘ সময় বলতে আপনি আমাকে কত জনম ধরে ভালোবাসেন আগে সেটা বলুন। আফরান আরিয়ার কথার উত্তর করলো না। আফরান আষ্টে পিষ্টে আরিয়াকে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আরিয়া এখনো আফরানের কলারে ধরে আছে। আমার যে এই মুহূর্তে কারো মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে লজ্জাবতী। লাগছে তো, আসতে দাও। আরিয়া এবার একটু জোরেই আরেকবার কামড় বসায়। ওহ, মেরে ফেলবা নাকি? ছাড়ো বলছি। বলে আরিয়াকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা চালালো। খানিক পর ছেড়ে দিয়ে আরিয়া বলল, যখন আমাকে মারেন তখন আমার ব্যথা লাগে না? তাই বলে প্রতিশোধ নিবা? কিন্তু আমি যে সেদিন নিজের বুকে আঘাত করলাম সেটা কি কম ছিল নাকি? আরিয়ার মুখটা সাথে সাথেই মলিন হয়ে গেল। আতঙ্কিত চেহারা আফরানের শার্টের বোতাম খুলতে লাগলো। আরে করছো কি? রোমান্স করতে ইচ্ছে হয়তো আমাকে বলো, এভাবে তাড়াহুড়ো করে। চুপ একদম। বলেই আফরানের বুক চেক করতে লাগলো। হ্যাঁ, বুকের বাঁ পাশটায় দাগ পড়ে আছে এখনো। তার মানে এখানেই লেগেছিল। সেই জায়গায় চোখ ফেলে বলল, এখনো ব্যথা আছে তাই না? ও আচ্ছা, এই জন্য এভাবে শার্ট খুলতে হয়? বলুন, এখনো ব্যথা আছে খুব? জানি না, তবে যখন অবাধ্য হও তখন খুব ব্যথা লাগে এইখানটায়। আরিয়া আফরানের দিকে অসহায় চোখে তাকায়। আরে কি দেখছো? সত্যি বললাম, আর কখনো অবাধ্য হবে না। একদম সহ্য করতে পারি না কিন্তু, রাগের বসে সব ভুলে। আফরান এটুকু বলতেই কারো ঠোঁটের ছোঁয়া অনুভব করে নিজের ঠোঁটে। সেকেন্ড কয়েক পর আরিয়া সরে আসতে চায়, কিন্তু আফরান আরিয়াকে সরতে না দিয়ে উল্টো দু হাতে মাথার দুপাশে হাত রেখে শক্ত করে দড়ি চোখ বন্ধ করে কিস করতে থাকে একাধারে। দুজনেরই গরম নিঃশ্বাস আশ্রয় পড়ছে একে অপরের উপর, যেন যুগ কয়েক পর শান্তিতে তৃষ্ণা নিবারণ করছে তৃপ্তির সাথে। বেশ খানিক পরে হবে হয়তো 8 থেকে 10 মিনিটের মাথায় আফরান আরিয়াকে ছেড়ে দিয়ে খুব কাছে টেনে নিল। আবারও গলায় মুখ ডুবায়। সিল্কি চুলের শালীন ঘ্রাণ আফরানকে বেসামাল করে তুলেছে। আরিয়া আফরানের কলার চেপে ধরে আছে। নিঃশ্বাসে মৃদু আওয়াজ যেন মুহূর্তটাকে আরো উজ্জ্বল করে দিচ্ছে। অনেকক্ষণ পর আফরান নিজেকে ইচ্ছে করি আটকালো। নিষ্পাপ মেয়েটাকে এর চেয়ে বেশি অপবিত্র করতে ইচ্ছে করছে না তার। আফরান সরে এসে আরিয়াকে জড়িয়ে ধরলো সবটা দিয়ে। আরিয়া শরীরের কম্পন এখনো থামছে না, কাঁপছে তার শরীর ভীষণ ভাবে। কিছুক্ষণ পর আফরান বলল, লক্ষ্মী সোনা ভয় পাচ্ছে? আরিয়া কিছু না বলে আফরানের কলার ছেড়ে হাত দুটো পিঠ জড়িয়ে ধরল। রিল্যাক্স আরু, আর কিচ্ছু করবো না, শান্ত হও। আরিয়া আফরানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল। আফরান বুঝল এখন কোনো কথায় কাজ হবে না, তাই আরিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, বাড়ি যাবে? আরিয়ার মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নামাতে চাইল, আরিয়া নামলো না। আফরান মৃদু হেসে বলল, কথা বলবে না? ঠিক আছে, বলো না। ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো,
দেখো তোমার জামাটাও নষ্ট হয়ে গেছে রক্তে। আমি সেম ড্রেসের ব্যবস্থা করছি। আরিয়া কোনো কথা বলল না। আফরান বুঝলো তার মায়াবতী এখন লজ্জা আড়ষ্ট হয়ে আছে, একটু পর না হয় আবার বলবে। আফরান মুচকি এসে আরিয়াকে নিয়ে খাটের উপর বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এদিকে হঠাৎ করে সামিরার বিয়ে ঠিক হয়ে যায়। অবশ্য হঠাৎ বললেও ভুল হবে, ছেলেটা অনেকদিন ধরেই সামিরাকে কলেজে ফলো করত, কিন্তু সামিরা অত গুরুত্ব দেয়নি বিধায় সোজা বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ছেলের বিলাসবহুল ঐশ্বর্য দেখে আর ছেলের বিষয়ে বিভিন্ন তথ্য জেনেই সামিরার বাবা আজমল শিকদার রাজি হয়েছেন এই বিয়েতে। এদিকে সামিরার মা রাবেয়া বেগম অবশ্য এত জলদি মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানালো, লাভ হলো না। সেদিন বাসায় ফেরার পর চাচা আরিয়ার হাতে কি হয়েছে জিজ্ঞেস করাতে বলেছিল। দরজায় চিপে হঠাৎ লেগেছে, একটু ব্যথা পেয়েছে। আজ সেখানেই ছিল, তবে একবারই আর প্রশ্নটা করেনি সেইটা নিয়ে। কিন্তু আরিয়া ভাবছে অন্য কথা। আজ 3 দিন আরফানকে দেখে না। সেই দিন হোস্টেলে থেকে আফরান আরিয়াকে গাড়িতে তুলে দিয়েছিল। এরপর আরিয়া আফরানের সামনে যায়নি। পরে জানতে পেরেছে আফরান নাকি কোনো প্রয়োজন দেশের বাইরে গেছে। এই মুহূর্তে আরিয়ারা সবাই শিকদার বাড়িতে আছে। প্রেমা ও আরিয়াদের সাথেই আছে। শুনেছে আরিয়ার বাবা মাকেও আসতে বলেছিলেন, কিন্তু তার বাবা মা নাকি ব্যস্ত আছে, তাই আসতে পারবে না। হঠাৎ ধ্যান ভাঙে কাঁধে কারো হাত রাখার স্পর্শ পেয়ে আর সে কখন থেকে ডাকছি, কি ভাবছিস? হ্যাঁ, আরিয়ার ভাবনা ভেঙে তাকিয়ে দেখলো। প্রেমা বলল, কখন ডেকেছিস? আমার তো মনে হচ্ছে বছর কয়েক ধরে ডাকছি। যাই হোক, নিচে চল, সামিরা ডাকছে। কিছু হয়েছে? চল না আগে। বলে এক প্রকার টানতে টানতেই নিয়ে গেল আরিয়া। বাড়ির বড়রা এদিক সেদিক ছুটে কাজ করছে। আর 2 দিন পরেই তো বিয়ে। এত বড় বাড়ি গুছিয়ে বিয়ের মতো ডেকোরেশন করা কি একদিনই সম্ভব নাকি? সামিরা একটু অভিযোগ করেই বলল, তোরা আমাকে একা ফেলে রেখে কোথায় ছিলিস? হ্যাঁ, এখানে আমার কি কেউ পরিচিত আছে গল্প করার জন্য? আরিয়া একটু ঠাট্টা করে বলল, আহারে বেচারিটা, তার ভাইকে কল দিয়ে কথা বলে একাকিত্ব কাটাতে পারেন না? আমরা কি আপনার পাশে সবসময় তসবিহ গুনবো? প্রেমা হেসে বলল, সেটাই তো, ভাইয়ের সাথে তো পরিচয় আছেই, এই কল দিয়ে কথা বলতে পারিস। একটা জিনিস মানতেই হবে জানিস, ভাইয়ার কিন্তু ভীষণ সাহস। কিভাবে তোর বাবা মাকে ডিরেক্ট বিয়ের কথা জানিয়ে দিল। ইস, আমার জীবনেও যদি কেউ এমন আসতো, আফসোস আর আফসোস। একেবারে মনের কথাটাই বলি, কিন্তু তুই আর স্বপ্ন দেখে লাভ নেই। তোর তো আয়েশ ভাইয়ার সাথে এক্সামের পরেই বিয়ে। আমি অবশ্য একটু আশা রাখতে পারি কেউ একজন এমন আসুক। উফ, কি রোমান্টিক। বলি খিলখিল করে হাসলো প্রেমা। ছায়ার কথাটা আরিয়ার বুকটায় ছাত করে উঠল। আয়াস ভাইয়াকে সে বিয়ে করতে চায় না, বিন্দু মাত্র না। সে কেন আয়াস ভাইয়াকে বিয়ে করবে? সে তো আফরান ভাইয়াকে। কথা ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে লজ্জায় আড়ষ্ট হয়। কিরে প্রেমা, ব্যাপারটা কি হলো? আরো ভেবে লজ্জা পাচ্ছে কেন? সে তো পাবেই। একটু আগে আয়েশ ভাইয়ার কথা বললাম না, এই মেয়ে তো দিন দিন আয়েশ ভাইয়ার প্রেমে পড়ছে, দেখিস না? ওই দিন স্কুলে গেল দেখলি না, গলায় লাভ বাইক নিয়ে ঘুরছে আজকাল। অবশ্য আয়েশ ভাইয়া একটু রোমান্টিক, সেটা দেখেই বোঝা যায়। প্রেমার কথা আরিয়ার মুখটা একটু মলিন হয়। তোমাদের আয়েশ ভাইয়া রোমান্টিক সেটা কিভাবে জানো? কথার আওয়াজ শুনে 3 জন পিছে ঘুরল। এদিক দিয়ে যাওয়ার সময় প্রেমার শেষের কথাটা শুনতে পেয়ে কথার রেশ টানলো আয়াস। ভাইয়া কখন আসলে? এই তো একটু আগে। তা কি নিয়ে কথা হচ্ছে এখানে? কথার মাঝে যে আমি আছি সেটা কিন্তু শুনে ফেলেছি। প্রেমা আয়াসকে দেখে এক দফা আবারও ক্রাশ খায়। চুলগুলো গোছানো, ফর্সা গায়ে লাল মেরুন টি শার্ট পরে আছে, কালো প্যান্ট টাকনুর উপরে গোটানো। প্রেমা তো হাঁ হয়ে আছে। আরিয়া কথা কাটিয়ে তোরা গল্প কর, আমি আসছি। বলে আয়াসের পাশ কেটে চলে যাওয়ার মাঝে আয়াস আরিয়ার বা হাত ধরে বলে, তোমার সাথে কথা আছে। আর এই আয়েশের দিকে তাকিয়ে হাত ছুটানোর জন্য হাত মুছিয়ে যাচ্ছে। পারবে না ছুটতে, শুধু শুধু এমন করো না। বলে আরিয়াকে নিয়ে চলে গেল। সামিরা প্রেমা মিটিমিটি হাসছিল। ওরা যাওয়ার পর পাহাড় সমান হাসিগুলো ছাড়লো। আয়াস আরিয়াকে নিয়ে একটা খালি রুমে গিয়ে
দরজা আটকিয়ে দিল। ভাইয়া প্লিজ হাত ছাড়ুন বলছি, আমার ব্যথা লাগছে। মিথ্যে বলবি না, আমার উপরে এখনো রেগে আছিস তাই না? তাই এমন করছিস? আরিয়া দরজাটা খুলে দিন, মানুষ কি ভাববে বলুন তো? কি ভাববে? হবু হাজব্যান্ড ওয়াইফ একটু আলাদা থাকতেই পারে, তাই নয় কি? দেখুন আমার খারাপ লাগছে, হাত ছাড়ুন। আপনি তো কখনো এমন জোর করেননি, তাহলে আজ এমন করতেছেন কেন? করিনি তো কি হয়েছে, আজ থেকে করব। তুই আমার কথা একটু ভাবিস কি? এতদিন হয়েছে এঙ্গেজড হয়েছে, ইচ্ছে করে একটু কথা বলছিস কি? আমার কষ্ট হয় না? তোকে আমি ভালোবাসি, এটাই কি আমার ভুল? বল আরিয়া। আমি জানি না, কিন্তু আমি কাউকে ভালোবাসি না। কি? আয়াস আরিয়ার হাত ছেড়ে বাহু শক্ত করে ধরে বলল, কেন কেন বাসিস না? আমি কি তোকে কোনো কিছুতে কিছু বলি? তোকে তো আমি বকিও না, তাহলে এতটা বছর নিঃশব্দে ভালোবেসে এসেছি, আজ পর্যন্ত তোকে ছুঁয়েও দেখিনি। আমার ভালোবাসা তোর চোখে লাগে না? করছেন কি? ছাড়ুন বলছি, আমার ব্যথা লাগছে খুব। আয়াস এবার আরিয়াকে ছেড়ে দেয়। আমাকে ছোবেন না বলে দিলাম। আমার ভালো লাগে না অন্য কেউ আমায় ছুলে, অন্য কারো স্পর্শ আমার অস্বস্তি হয়। আয়াস আরিয়ার দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো। এতটা ভালোবেসেও তার মন ছুঁতে পারল না। সামান্য স্বাভাবিক ছোঁয়াটাকেও এত কিছু মনে করেছে। আয়াসের ধৈর্যের বাঁধ ভেঙেছে, তাই তো চোখ দিয়ে পানি পড়ছে। আরে ভাইয়া এভাবে কাঁদছেন কেন? আমি তেমন কিছু বলিনি তো, কাঁদবেন না আপনি। আয়াস হঠাৎ করে আরিয়াকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আরিয়া, আমাকে ফিরিয়ে দিস না, আমি বড্ড ভালোবাসি তোকে। আরিয়া কিচ্ছু বলার মতো আর সাহস পেল না। ছেলে হয়ে চোখে জল সত্যি বেমানান। হঠাৎ বাইরে কিছুর আওয়াজে আরিয়াকে ছেড়ে দেয় আয়াস। দরজা খুলে বোঝার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু সব কিছুই স্বাভাবিক। আরিয়া পেছন থেকে বলে ওঠে, উফ, এই ফুলদানটা কিভাবে পড়লো? আরিয়ার কথা আয়াস নিচের দিকে তাকায়। এত বড় ফুলদানি বাতাসে তো পড়ে যাওয়ার কথা না, কিভাবে পড়লো? হয়তো কেউ যাচ্ছিল ধাক্কা খেয়ে পড়ে গেছে, কিন্তু এটাও কিভাবে হয়? যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ফেলতো তাহলে নিশ্চয়ই এখানেই থাকতো এটা তোলার জন্য। আয়াসের সন্ধ্যা দৃষ্টি চারিদিকে কাউকে দেখার চেষ্টা করলো আরিয়া, আর এখানে দাঁড়িয়ে না থেকেই বলল, আয়াস ভাইয়া প্লিজ আমাকে সাইড দেন, আমার এখানে ভালো লাগছে না। আসার কথা না পারিয়ে সাইড দিয়ে দেয়, বলে চোখ টিপ মারল। তা তোর প্রেম কেমন চলছে হবু বউয়ের সাথে? আমারটা বাদ দে, আগে বল কোনো মেয়ে পেলি কিনা, নাকি সেই আগের পছন্দ নিয়ে পড়ে আছিস? যেটা পছন্দ হয়েছে সেটা তো আমি চাই, কিন্তু বাকিটা ভাগ্য। বাবা, তা আজকে কি তার ছবিটা দেখতে পারি না? এতটাই হট যে দেখলে শট খাবি। সো আমি চাই না আমার বন্ধুর এত তাড়াতাড়ি হার্টের সমস্যা হোক। সে যাই বল, তোর ওই একটা চয়েস দেখার বড্ড ইচ্ছে আমার, জানিস? যে কিনা ক্রাশকে বসে আছে আর ওদিকে মেয়েটা জানি না। মজা নিচ্ছিস? নে, সময় হলে এমনিতে হাতে চলে আসবে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নাবিল বলে উঠল, দেখে চলতে পারেন না, আজব তো। পেছন ফিরে প্রেমা বলে উঠল, পায়রা যেহেতু আপনাদের, আপনি ভালো জানেন তাই না? আমি না দেখতেই পারি, স্বাভাবিক। বোনের ফ্রেন্ড বলে ছেড়ে দিলাম, যাও এখান থেকে। আমি কি বলেছি ছেড়ে দিন? আজব, আগে শুনেছি সামিয়ার মুখে আপনি নাকি ঝগড়ায় 100, আজ দেখেও নিলাম মহিলাদের মতো উঠে পড়ে ঝগড়া করেন। আজব তো, আমি কিছু বলেছি নাকি তোমাকে? আরে কি করছিসটা কি? চল তো প্রেমা, তুমিও যাও। আপনার বন্ধুকে একটু বুদ্ধি দিন আপনার মতো ভালো হওয়ার, বলে হন হন করে চলে গেল। দেখলি কেমন ব্যবহার করলো? জন্য সামিরাকে প্রেমার সঙ্গ দিতে নিষেধ করতাম। মেহমানের সাথে কেউ এমন ব্যবহার করে? পাগল। তুই তো দেখছি আমার নয় ওদের পক্ষে আছিস। যা তো, আমার কাছে কি করছিস? বলেই নাবিলও চলে গেল। আয়াস ওপরে নিজের রুমে দিকে যাচ্ছিল, হঠাৎ সামিরার আওয়াজ পেয়ে থামল। ভাইয়া একটু এদিকে আসো তো। আয়াস সামিরার কাছে গিয়ে বলল, কিছু লাগবে? প্রেমা আর আরিয়াকে দেখেছো কোথাও? সে তো অনেকক্ষণ হয় দেখি না। কেন, আমাকে বল, কিছু লাগবে? সামিরা কাচুমাচু করতে করতে কি বল? সামিরা পেছন ঘুরে দাঁড়িয়ে বলল, এটা আজ ঠিক বুঝলো না। বুঝিয়ে বল। জামার চেনটা একা পারছি না। আয়াস বুঝলো, চেনটার দিকে তাকিয়ে এটা লাগাতে গেলেই হয় সমস্যা। আসলে এটা একটু টাইট হয়ে গেছে,
আয়াস একটু জোরেই লাগাতে যায় আর এটা ছিঁড়ে যায়। সামিরার স্লিম শরীর থেকে জামাটা সাথে সাথে কাঁধ ভেদ করে পড়তে যায়। আয়াস সেটা ধরে। আয়াসের হাত সামিরার ঘাড়ে স্পর্শ করে। অবশ্য আয়াসের এত খেয়াল নেই এইসবে, কিন্তু সামিরার ভীষণ আনইজি হচ্ছে। এত বছর এই বাড়িতে আয়াস ভাইয়া ছিল, কই এমন পরিস্থিতিতে কখনো পড়েনি, তাহলে আজ কেন এমন হচ্ছে? সরি, তোর জামাটা নষ্ট করে ফেললাম। আসলে এটা জিপটাই ভালো ছিল না। এক কাজ কর, অন্যটা পরে নে। সামিরা মাথা নেড়ে সায় দেয়। নে, এটা ধর। সামিরা জামা ধরার আগেই আয়াস ছেড়ে দেয় খেয়াল না করে। এখানেই হয়েছে বিপত্তিটা। জামাটার সাথে সাথে সামিরার বুক বরাবর পড়ে যায়। আয়াস না বুঝে চট করে সামিরারকে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়াসের ডান হাত সামিরার বুকের উপর। সত্যি বলতে আজ ভাবিনি কি থেকে কি হয়ে যাচ্ছে। শুধু আয়াস সামিরার উন্মুক্ত পিঠ ঢাকতে চেয়েছিল। সিট, ঠিকমতো নিজেকেও সামলে রাখতে পারিস না? হ্যাঁ, একটু ধমকিয়ে। সামিরা কিছু বলল না। এই মুহূর্তে সামিরা কি করবে সেটাও বুঝতে পারছে না, তার জানা নেই। বুকটা থুকথুক করছে। আয়াস হয়তো এতক্ষণই বুঝে গেছে এই ব্যাপারটা। কোমল কণ্ঠে বলল, কি করব বল, ইচ্ছে করে। সামিরা আয়াসের কথা শেষ করতে না দিয়ে বলল, প্লিজ হাতটা সরান। আয়াস চুপ করে হাতটা সরিয়ে নেয়। এতেও হয় আরেক বিপত্তি। জামাটা এতক্ষণ যাই টানা পুরায় কাঁধের সাইড অবধি ছিল, এখন কোথায় আছে সেটা বুঝবার ক্ষমতা আর নেই। আয়াস চোখ দুটো অফ করে বিরক্তি নিয়েই বলল, ড্যাম ইট। সামিরা চুপ করে একদম কিছু বলছে না। আয়াস পরিস্থিতি কি হতে পারে, কেউ দেখলে সেটা আজ করতে পারছে, কিন্তু কিচ্ছু করার নেই। দ্রুত করে ডান হাতে সামিরার জামার সাইড খুঁজছে। এ তো তার হাত কোথা থেকে কোথায় যাচ্ছে নিজেও জানে। সামিরা বারবার কেঁপে উঠছে। সামিরা এই অনুভূতির ঢেউ সামলাতে না পেরে আচমকায় সামনের দিকে ফিরে আয়াসের টি শার্ট গলার দুদিকে খামচে ধরে। আয়াস এবার চোখ খুলে ধমকে বলল, পাগল হয়েছিস নাকি মাথাটা একদম গেছে? বলেই কোনো কিছু পরোয়া না করে সবটা বুঝে সামিরার জামা ঠিক করে হাতে তুলে দিয়ে দ্রুত রুম ছাড়ে। আরিয়া জাফর সাহেবের কাছে মিনতি করে কখন থেকে একটা বার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে। তিনি বারবার বলছেন লাগবে না, একা গিয়ে ওখানে কি করবে। তাছাড়া আফরান যদি বাড়িতে থাকে তাকে মারধর করবে সে নিশ্চিত। প্লিজ চাচা, এমন করো না। এত মানুষের সাথে থাকতে আমার কেমন জানি লাগছে, মনটা ভালো লাগছে না। সকাল সকাল আবার চলে আসবো। নিষেধ করেছি, যাওয়া লাগবে না মানে লাগবে না। আরে অভিমানী কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার সাথে কাটতে চাও। জাফর এই মিনতি কিভাবে ফেলতে পারেন, তাই তো বাধ্য হয়ে বলল, আচ্ছা মুশকিলে ফেলেছিস তো, ঠিক আছে যা, আমি আয়েশকে বলে দিচ্ছি নিয়ে যাবে। আয়েশ ভাইয়ার সাথে যাব না, আমাকে ড্রাইভার কাকুর সাথে পাঠিয়ে দাও, তাতেই চলবে। ঠিক আছে। আরিয়া খুশিতে জাফরকে একবার জড়িয়ে ধরে। শোন, খালি বাড়ি ভয় পেলে আমাকে জানাস, ঠিক আছে? ওকে। ওই বজ্জাতটা থাকে, তবে ওর সামনে যাস না, ঠিক আছে? বজ্জাত বলে কাকে বুঝিয়েছে ভালো করে বুঝতে পারছে, কিন্তু তার মিস্টার মাফিয়া মোটেও বজ্জাত নয়, সেটা কেউ না জানলেও সে ভালো করেই জানে। আচ্ছা চাচা, গেলাম আমি। বলেই আরিয়া জায়গা ছাড়লো। রাত প্রায় 11টার উপরে বাজবে হয়তো। আরিয়া বাড়িতে ঢুকে প্রথমে আফরানের রুমে গিয়ে দরজা হালকা ঠেলে উকি মারে। না, তার মিস্টার মাফিয়া এখনো আসেনি এখানে। মূলত এটা দেখার জন্যই বাড়িতে আসা। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আফরানকে না পেয়ে। নিজের রুমে যাওয়ার পথে ছাদ থেকে কিছু আওয়াজ শুনতে পেল। আরিয়া ভয় ঠোক গেল, এই বুঝি ভূত এসে তাকে নিয়ে যাবে। আবারও কিছু ভাঙার আওয়াজ পেল। আচ্ছা, ছাদে কি কেউ আছে? এত আওয়াজ কিসের হচ্ছে? চোর ঢুকিনি তো আবার? আরিয়া পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠতেই লাগলো। ছাদের দরজার কাছে গিয়ে উকি দিল, কাউকে দেখতে পেল না। দরজা খুলে ছাদে ঢুকে বা সাইডে গিয়ে চোখ আটকালো। ছাদের উপর যেই কাচের টেবিলটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো কাঁচগুলো চারিদিকে ছিটিয়ে আছে। কাচের উপরে টিপটিপ রক্ত। চায়ের কাপগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। আরিয়া ঠিক বুঝলো না এখানে হয়েছে এটা কি, তাই বোঝার চেষ্টা করে আরিয়া আরেকটু গেল ছাদের কর্নারে। চোখ গেল আফরান আকাশের দিকে তাকিয়ে আছে, হাতে সিগারেট জ্বালানো। কয়েক হাত পেছনে তানভীর মাথা হতজানু হয়ে অপরাধীর মতন তাকিয়ে আছে। আফরানকে দেখে
আরিয়ার চোখ দুটো খুশিতে ছলছল করছে। আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে আফরানকে পেছনের দিক থেকে জড়িয়ে ধরল। আফরান স্ট্রং হয়ে দাঁড়িয়ে রইল। মনে হয় সে আগে থেকে জানতো এমনটাই হবে হয়তো, তাই তো বিন্দু মাত্র নড়েনি। আরিয়াকে দেখে তানভীর ছাদ ছাড়ে। প্রায় মিনিট কয়েক পর আরিয়া বলতে শুরু করে, তাকে না বলে কোথায় চলে গিয়েছিল? হ্যাঁ, কতদিন হলো গুনে দেখেছে? একটু কল পর্যন্ত দেয়নি। কতটা নিষ্ঠুর লোক। আফরানের মুখে কোনো কথা নেই। কি হলো, কিছু বলছেন না কেন? আর আপনি সিগারেট খান, আগে তো কখনো দেখিনি। আফরান আকস্মিক আরিয়ার ডান হাত ধরে আরিয়াকে উল্টো ঘুরিয়ে নেয়। আরিয়ার পিঠ আফরানের বক্ষ স্পর্শ করেছে। আরিয়ার হাত আফরানের পেট স্পর্শ করেছে। শক্ত হাতে আরিয়ার হাতটা চেপে ধরেছে। আহ, করছেন কি? ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন বলছি। আফরান কোনো কথা বলছে না। এত জোরে ধরেছেন কেন আজ? আগে তো কখনো এতটা জোরে ধরেননি। আমার হাত মচকে যাবে তো। আফরানের মুখে কোনো কথা নেই। সিগারেট টেনেই যাচ্ছে বাম হাতে। আরে এগুলোর ধোঁয়া আমি সহ্য করতে পারি না। আপনি এটা ফেলে দিন, বিশ্রী গন্ধ। ছি, আহ, ছাড়ুন বলছি। কি করেছি আমি? আগে বলবেন তো নাকি? আফরান এবার মুখ খুলল ভয়ার্ত গলায়। কি পেয়েছিস আমাকে? যেভাবে ইচ্ছা খেলবি, যা ইচ্ছা করে বেড়াবি, চারটার সাথে রুম শেয়ার করবি? কি সব বলছেন আপনি? ন্যাকামো করবি না একদম। সুযোগ পেয়েছিস অমনি ওরা শুরু করেছিস। লজ্জা করে না তোর? এতই বেটা মানুষের সান্নিধ্য দরকার তোর? 2 দিনের জন্য বাইরে ছিলাম, অমনি একা রুমে মানুষ নিয়ে ঢুকে পড়িস। বলেই হাতে জ্বলন্ত সিগারেটটা আরিয়ার বা দিকের হাতে ধরল। বলে, আহ, জ্বলছে খুব, প্লিজ এটা সরান, মরে যাব তো। আপনি সত্যি খুব পাষাণ্ড, একদম বাজে আপনি। আপনার সাথে আর কথাই বলবো না। কাঁদতে লাগলো আর ছোটার চেষ্টা চালালো। আফরান হাতের সিগারেট নেভার আগ পর্যন্ত ধরেই রাখলো এইভাবে। ঠিক এইখানটায় মাথা রেখেছিল, তাই না? কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাইয়া। ছেড়ে দিন এবার প্লিজ। কেন থাকতে মন চায় না? আমিও তো পুরুষ মানুষ। তোর তো খুব পছন্দ পুরুষ মানুষের ছোঁয়া, তাই না? আমাকে যা বলার বলুন। আমার চরিত্র নিয়ে একদম বাজে কথা সহ্য করব না, বলে দিলাম। তোর আবার চরিত্র আছে নাকি? ওহ, আই এম স্ট্রেঞ্জ। তোর মতো মেয়েদের চরিত্রও থাকে? একটা দিয়ে হয় না, 1000টা লাগে। আরিয়া চোখের জল ফেলছে। আপনি খুব খারাপ। আমি আর আপনার সাথে কথাই বলবো না। দেখেন, আমার হাতটা ছাড়ুন বলছি। আমি আর পারছি না নিতে, মরে যাব। আফরান কোনো কথা না বলে আরিয়ার শরীর থেকে ওনাটা ছুঁড়ে ফেলে জামার বাহুর অংশটুকু 2 দিক থেকে ছিঁড়ে ফেলল। পাগল হয়ে গেছেন ভাইয়া। আপনি সত্যি পাগল। এমন করছেন কেন বলুন না। আমি বলছি তো আমি কিছু করিনি, সত্যি বলছি। ছেড়ে দিন প্লিজ। আপনার সামনেও আর আসবো না। আমি আপনার রাগের কারণ হতে চাই না। আরিয়ার কথাগুলো যেন আফরানের বিষাক্ত কিছু মনে হলো। আরিয়ার হাত ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে 2 গালে কষে একের পর এক চর বসালো। আরিয়ার ঠোঁট কেটে রক্ত জমল। কিন্তু আফরানের এইসবে কোনো মাথা ব্যথা নেই। এবার সে আরিয়ার 2 হাতের বাহু ধরে নিজের কাছাকাছি এনে সবটা শক্তি দিয়ে বাহুতে খামচি বসালো। কেটে গিয়ে রক্ত পড়ছে, এইসবের কোনো পরোয়া করলো না। নিজের কাজে দৃঢ়তা রাখলো। আরিয়া এইসব শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে নিচে লুটিয়ে পড়ে। সকালবেলা আরিয়া নিজেকে নিজের রুমে আবিষ্কার করলো। পাশের চেয়ারে একজন মেয়ে বসে আছে। আরিয়া উঠে বসে। মেয়েটা হালকা শব্দে চোখ মেলে বলল, সরি ম্যাম, আসলে চোখ লেগে গিয়েছিল। এখন কেমন আছেন? শরীর ভালো লাগছে? আপনি কে? আমি একজন নার্স। রাত্রে স্যার আমাকে ডেকে বলেছিল আপনার খেয়াল রাখতে। আরিয়ার শরীর ব্যথা আর দুর্বলতায় ভীষণ খারাপ লাগছে। আবার শুয়ে যায়। ম্যাম, কিছু নিয়ে আসি? মেয়েটি গিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, আর এগুলো খেয়ে নিন। আরিয়া কথা বলল না। বুঝেছি, হাত ব্যথা তাই তো, আমি খাইয়ে দিই বলে মেয়েটা আরিয়াকে খাইয়ে দিতে লাগলো। খাবার শেষে আরিয়াকে কিছু ওষুধ খাইয়ে দিয়ে বলল, ম্যাম, যদি ঘুমাতে ইচ্ছা হয় ঘুমাবেন। আমার এক জায়গায় যেতে হবে। ম্যাম, আপনার নিষেধ আছে কোথাও যাওয়া। কেন? স্যার বলেছেন তাই। সরি, আমাকে যেতে হবে। স্যারকে আগে বলুন।
কাউকে বলা লাগবে না। বলে সাইড থেকে ফোনটা নিল। এখন অবধি 50-এর উপরে কল। জাফর, প্রেমা, সামিরা সহ আয়াসেরও মিলিয়ে। আরিয়া কলের সংখ্যা দেখে দ্রুত উঠে বসে। আরিয়া রেডি হওয়ার জন্য নামতেই যায়, কিন্তু মাথাটা ঘুরে আবারও বসে যায়। ম্যাম, আপনি অনেক দুর্বল আছেন, এখনো শুয়ে থাকুন। আমার ড্রেস চেঞ্জ করেছেন আপনি? জি ম্যাম। আমাকে নতুন এক সেট জামা বের করে দিন কাভার থেকে। মেয়েটি আরিয়ার কথা মতো এক সেট জামা এনে দেয়। আমি চেঞ্জ করব, আপনি বাইরে যান একটু। ম্যাম, আসলে স্যার এই রুমে ক্যামেরা লাগিয়ে গেছেন, আপনি ওয়াশরুমে যান, আমি হেল্প করছি। আরিয়া নার্সের কথায় কপাল কুচকায়। কোথায় লাগানো? সেটা জানি না ম্যাম। আরিয়া কথা না বাড়িয়ে আবার উঠে ওয়াশরুম যায়। আরিয়া নার্সের সাথে জোরাজুরি করে গেট অবধি গিয়ে ভয়ে দুকদম পিছিয়ে যায়। সামনে আফরান পকেটে 2 হাত গোছে এগোচ্ছে, তবে নিজেকে একটু সাহসী বানিয়ে বলতেই লাগলো, দেখুন মিস্টার আফরান, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমি ভুলে গিয়েছিলাম আপনি একজন মাফিয়া। আমায় ক্ষমা করুন, আমি আপনার সাথে আর থাকতে চাই না। আপনার ইচ্ছে হলে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে পারেন। বলেই পাশ কাটাতে চায় আফরান। সাথে সাথেই এক হাত পকেট থেকে বের করে আরিয়ার হাত ধরে নিয়ে সামনে এনে কপাল চুলকায়। আরিয়া ভয়ে ঢোক গিলে কদম কদম পিছিয়ে যায়। আফরান আরিয়ার কদম মিলিয়ে সামনে এগোয়। আরিয়া যেতে যেতেই বেখেয়ালিতে প্রথম সিঁড়িতেই পা হোঁচট খায়, ঠাস করে পড়েছে। আফরান এখনো ওই ভয়ানক আতঙ্কিত দৃষ্টিতেই তাকিয়ে আছে। আরিয়া ভয়ে জড়সড় হয়ে যায়। একটু আগে সাহসী মেয়েদের কাতারে দাঁড় করিয়ে মনে হয় ভুলই করে ফেলেছে। আফরান একটু ঝুঁকে আরিয়ার চোখে চোখ রাখে। আমি কিছু বলিনি তো, আমি তো আপনার কথা শুনি, সব কথা শুনবো, কিন্তু চাচা বারবার ফোন দিচ্ছে, আমাকে এখন যেতে হবে। বলেই আরিয়া উঠে দাঁড়ায়। আফরান নার্স দুটোকে আঙ্গুলের ইশারায় করে চলে যেতে বলে। আফরান কর্কশ গলায় বলল, আবারও মার খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি বল? আমার হাত কিন্তু একদম স্ট্রং। বলে শার্টের হাতা ফোল্ড করতে লাগলো। প্লিজ আজকে মারবেন না, যেতে দিন আমায়, আমি আপনার সাথে থাকতে চাই না। আফরানের শান্ত মস্তিষ্কটাকে মনে হলো আরিয়া বিগড়ে দিচ্ছে। আমাকে রাগাস না বলে দিলাম, না হলে কি হবে তোর জানা আছে নিশ্চয়ই। তার জন্যই তো বললাম, আমি আপনার সাথে থাকলেই শুধু মাথা গরম হবে, রাগ হবে, তার চেয়ে না থাকাই ভালো। আফরান এই মুহূর্তে রাখতে চাচ্ছে না। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টাই করলো। আরিয়া তার মধ্যে উঠাও। আফরান চোখ খুলে আরিয়াকে দেখতে না পেয়ে কপালের রগগুলো মুহূর্তে ভেসে উঠল। হয়েছেটা কি বল না আরু। আরিয়া একটু বিরক্ত হয়ে বলল, বললাম তো কিছু না, বারবার কেন জিজ্ঞেস করছিস? বলেই হলো, কখনো এভাবে তোকে হিজাব বাঁধতে দেখিনি। আজ হলুদের দিন এমন হিজাব বেঁধে বসে আছিস, তাও বাড়ি থেকে বেঁধে এসেছিস, আর এত লেট করেও এসেছিস। সত্যি বলতো, আয়ুষ ভাইয়াকে আজকেও লাভ বাইট? কথা বলিস না তো, এমনিতেই অনেক ক্লান্ত লাগছে, আমি একটু রেস্ট নিব, ডাকিস না কেউ, ঠিক আছে? আর হলুদ সন্ধ্যায় ডেকে দিবি। বলি আরিয়া খাটের এক পাশে সাইড হয়ে শুয়ে গেল। কি হলো কিছুই বুঝলাম না। তোরা এমন থাকলে আমার তো বিয়ে বিয়ে ফিলিংসটাই আসবে না। তা আসবে কি করে? বিয়ের দুদিন আগে তো অন্য আরেকজনকে মনটা দিয়ে দিয়েছেন। এবার কথা সামিরার চেহারাটা মলিন হয়ে যায়। আচ্ছা, সে কি সত্যি অসময় প্রেমে পড়লো? ওনাকে পাওয়ার কি আর কোনো উপায় নেই? পাগল হয়ে গেছিস নাকি? আয়ুষ ভাইয়া আর আরিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তাছাড়া ভাইয়া আরিয়াকে পছন্দ করে, আমরা সবাই জানি, তাই না? প্রেমার কথায় আরিয়া শোয়া থেকে হকচকে উঠে বলল, বলছিস আয়াস ভাইয়ার প্রেমে পড়েছে সামিরা? আরে আস্তে বল না। আচ্ছা আগে বল, এটা কি সত্যি? প্রেমা সামিরার অবাক হলো নিজের। এটা শুনলে অন্য কেউ হলে এতক্ষণে গুষ্টি শুদ্ধ মাথা তুলত, আর এই কিনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। তার বলছি কি, কাল রাত্রে এদের মধ্যে কি হয়েছে শুনলে তো তুই? কি হয়েছে বল না, শুনবো। আসলে রাত্রে সামিরার জামার। আয়াস প্রেমার কথার রেশ টেনে দরজার কাছ থেকে বলে উঠল, এসব হচ্ছেটা কি জানি? তোমরা কি এখনো ছোট? কার সামনে কি বলতে হয় সেটাও জানো না। সামিরা ভয় পেয়ে গুটিয়ে যায়। আমি বলেছিলাম অ্যাক্সিডেন্ট, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। বুঝনি কি বলেছি? এটা নিয়ে আর একটা কথা শুনলে কিন্তু খারাপ হয়ে যাবে।
ভাইয়া আমি শুনবো, আমায় বলো না প্লিজ। অ্যাশ আরিয়ার দিকে তাকায়। কি সুন্দর নিষ্পাপ চেহারা এই মেয়ের। তার উপর আজ আবার দুধ সাদা শরীরে মেরুন কালারের হিজাব বেঁধেছে, মনে হয় যেন ফুটন্ত লাল পদ্ম। এই মেয়ে কি তাকে অস্ত্র ছাড়াই মেরে ফেলবে রূপ দিয়ে? আজও